আজ 14ই আগস্ট শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন। আবাস যোজনার সমীক্ষার মেয়াদ বাড়লো আরো 15 দিন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 24 ঘন্টার মধ্যেই দুষ্কর্ম। খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙচুর, নিউ আলিপুরে চাঞ্চল্য। নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দু সরকার। এছাড়া রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ আবাস যোজনায় সমীক্ষার মেয়াদ আরো 15 দিন বাড়ানো হয়েছে। আগে 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও কেন্দ্রের তরফে আরো 15 দিন সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুরে একথা জানান পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। প্রবল বৃষ্টি, তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পঞ্চায়েত দপ্তরে 11,000-এরও বেশি কর্মীর ঘাটতির কারণে সমীক্ষার কাজে দেরি হয়েছে। এবার বাড়ি বাড়ি পৌঁছে সার্ভের কাজ সম্পূর্ণ করতে জোর দেওয়া হচ্ছে। যে বাড়িতে এখনো সার্ভে কর্মীরা পৌঁছতে পারেননি কিংবা সার্ভে করা সম্ভব হয়নি, তাদের নাম ও ঠিকানা ইমেলে জানালে সেখানে কর্মী পাঠানো হবে। বাংলার বাড়ি প্রকল্পে পুরনো পর্যায়ে প্রায় 30 লক্ষ বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় 12 লক্ষ বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি প্রায় 18 লক্ষ বাড়ির কাজ এখনো বাকি। দ্বিতীয় পর্যায়ে 20,20,000 উপভোক্তার কাছে টাকা পাঠানো হয়েছে। প্রায় 12,500 নাম ফলস বা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় 1,000 জন টাকা ফেরত দিয়েছেন। রাজ্যের 10% পঞ্চায়েতে বিশেষ অডিট চলছে। অনিয়ম ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে টানা কুরুচিকর মন্তব্য ও অপমানজনক পোস্টের বিতর্কের মাঝেই কলকাতার নিউ আলিপুরের 81 নম্বর ওয়ার্ডে নেতাজির একটি মূর্তির ডান হাত রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নেতাজিকে অসম্মান করার বিষয়ে বুধবার করা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যম এবং প্রকাশ্যে নেতাজির বিরুদ্ধে বিষোদ্গার বরদাস্ত করা হবে না জানিয়ে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার পর বিজেপি কর্মী সমর্থকেরা ক্ষতিগ্রস্ত মূর্তির পাদদেশে জড়ো হয়ে ভারত মাতা কি জয় এবং নেতাজির অপমান সহ্য করা হবে না বলে স্লোগান দেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, ভেঙে দেওয়া মূর্তিটির স্থান সংস্কার করে নতুন মূর্তি বসানো হবে এবং আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সেখানে শ্রদ্ধা জানানো হবে। নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দু সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে তার বঙ্গবিভূষণ প্রত্যাহারের কথা জানানো হয়েছে। এরপর থেকে অনন্ত নিজেকে বঙ্গবিভূষণ প্রাপক বলে পরিচিত করতে পারবেন না এবং কোনো সুযোগ সুবিধাও পাবেন না। সংশ্লিষ্ট তালিকা থেকে তার নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 2026 সালের 21শে ফেব্রুয়ারি অনন্তকে বঙ্গবিভূষণ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সময়ে কিছু গুরুতর বিষয় সরকারের নজরে এসেছে। যাবতীয় তথ্য বিবেচনা করে দেখা গিয়েছে অনন্তের কাছে বঙ্গবিভূষণ থাকা এই সম্মানের মর্যাদা ও প্রতিপত্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে কি কারণে পদক্ষেপ করা হলো বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। সম্প্রতি অনন্ত দাবি করেন, ভারতের স্বাধীনতায় নেতাজির কোনো ভূমিকা ছিল না এবং আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন নেতাজি। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নেতাজিকে নিয়ে কুমন্তব্য করলে কাউকে রেয়াত করা হবে না। আইন সকলের জন্য সমান বলেও জানান তিনি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, নেতাজির অপমান বাঙালির অপমান এবং তা বরদাস্ত করা হবে না। 2020 সালের হামলার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 79 জনের বিরুদ্ধে অভিযোগ। 2020 সালে ডায়মন্ড হারবারে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ কয়েকজন বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পিএ সুমিত রায়, জাহাঙ্গীর খান সহ 79 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় পুলিশের দ্বারস্থ হন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিযোগ, 2020 সালে ডায়মন্ড হারবারে শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপি নেতাদের ওপর ব্যাপক মারধর করা হয়। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও থানায় অভিযোগ করা হলেও কোনো এফআইআর হয়নি এবং গ্রেপ্তারও হয়নি কেউ। রাজ্যে পালা বদলের পর ওই ঘটনার তদন্তের দাবি জানিয়ে তথ্য প্রমাণ সহকারে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিজিৎ দাসের দাবি, প্রায় 100-র বেশি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এই হামলা চালায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত ছিল। পুলিশ সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। এদিকে সরকারি জমি থেকে মাটি কেটে বেআইনিভাবে বিক্রির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 30 জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের তালিকায় একাধিক তৃণমূল নেতার নামও রয়েছে। স্কুল বিশ্ববিদ্যালয় সিলেবাসে শ্যামাপ্রসাদ, পশ্চিমবঙ্গ গঠনে তার ভূমিকার কথা পড়ানো হবে। শুভেন্দু সরকারের বড় উদ্যোগ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের পাঠ্যসূচিতে তার জীবন, রাজনৈতিক ভূমিকা এবং আত্মত্যাগের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে শ্যামাপ্রসাদ সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকের পর একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পরিকল্পনা কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী শ্যামাপ্রসাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, দেশ ও সমাজের প্রতি অবদান এবং আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় তার জীবন এবং কর্ম নিয়ে পূর্ণাঙ্গ বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি এবং হুগলিতে তার পৈতৃক ভিটেতে একটি পাঠাগার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলা ও ইংরেজি ভাষায় একটি পূর্ণাঙ্গ পুস্তিকা প্রকাশ করা হবে। সাধারণ মানুষ, গবেষক, ইতিহাসবিদ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কাছ থেকে মতামত এবং প্রস্তাব সংগ্রহের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে একটি বিশেষ ডিজিটাল পোর্টাল চালু করা হচ্ছে। ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে বিয়ে, 10 মাসের বিবাহিত জীবন। শান্ত মেয়ের এমন পরিণতি মানতে পারছেন না এনআরএসএ মৃত নার্সের পরিবার। বুধবার রাতে নীলরতন সরকার হাসপাতালের বাথরুম থেকে এক নার্সের দেহ উদ্ধার হয়। কর্তব্যরত অবস্থায় কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এবং পটাশপুর 2 ব্লকের সাউথ খণ্ড গ্রামের কৃষক পরিবারের একমাত্র মেয়ে ছিলেন এই নার্স। 2 ভাইয়ের একমাত্র বোন। স্নাতকোত্তর পাশ করা ওই নার্স নীলরতন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে ডিউটি করছিলেন। পরিবারের কথায় তিনি খুব শান্ত মাথার মেয়ে ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, 2025 সালের মার্চ মাসে ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে একে অপরকে পছন্দ করে বিয়ে হয় তাদের। বিয়ের পর স্বামীর সঙ্গে দমদমে থাকতেন তিনি। নার্সের স্বামী দিল্লিতে থাকেন, কলকাতাতেও থাকতেন। তার শ্বশুর বাড়ি দিল্লিতে, শ্বশুর সরকারি চাকরি করতেন, বর্তমানে প্রয়াত। রাত 12টা থেকে 12:30টার মধ্যে নার্সের স্বামী পরিবারকে ফোন করে জানান তাদের মেয়ে আর নেই এবং তাড়াতাড়ি সেখানে যেতে পারেন। এরপর তার ঘনিষ্ঠ বান্ধবী এবং সহকর্মীরাও ফোন করে মৃত্যুর খবর দেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরিবারের আর্জি, ঘটনার সঠিক তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। নেতাজিকে নিয়ে নোংরা পোস্ট, গ্রেপ্তার অনন্ত ঘনিষ্ঠ কিশোর কুমার দাস। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। মৃতের নাম কিরণ কুমার দাস। বুধবার রাতে চাকুরিয়া থানা এলাকায় নিজের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ইসলামপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার পুলিশ ও চাকুলিয়া থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কিরণ কুমার দাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একাধিক আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বিষয়টি পুলিশের নজরে আসার পর তদন্ত শুরু করা হয়। সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্টগুলি খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্তের পরিচয় এবং অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা। এরপর বুধবার রাতে অভিযুক্তের বাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তার ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট পোস্টগুলি নিয়েও তদন্ত চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই ধরনের মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনন্ত মহারাজকে কেন বঙ্গবিভূষণ বলতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর সিদ্ধান্তে স্বাগত ঋতব্রত। চরম কটাক্ষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, অনন্ত মহারাজের পাগড়ি খুলে নেওয়া হলে আমি আরো খুশি হব। ওনাকে বঙ্গবিভূষণ কেন দেওয়া হয়েছিল সেটা তৎকালীন মুখ্যমন্ত্রী বলতে পারবেন। ওনার সম্মান কেড়ে নেওয়াকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। শুধু তাই নয়, এ বিষয়ে আইনগতভাবেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের তরফে জারি করার নির্দেশিকায় জানানো হয়েছে, অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছিল রাজ্য এবং তার জনগণের প্রতি তার বিশিষ্ট ও অনুকরণীয় অবদানের স্বীকৃতি স্বরূপ। কিন্তু পরবর্তী সময়ে এমন কিছু ঘটনা এবং পরিস্থিতি প্রকাশ্যে এসেছে যা সরকারের বিবেচনায় এতটাই গুরুতর যে এই সম্মান দেওয়া ও বজায় রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সমস্ত তথ্য ও নথি খতিয়ে দেখার পর অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান বহাল রাখা বঙ্গবিভূষণের মর্যাদা, সম্মান এবং উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই 21শে ফেব্রুয়ারি 2026 তারিখে শ্রী নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে প্রদান করা বঙ্গবিভূষণ সম্মান অবিলম্বে প্রত্যাহার ও বাতিল করছে পশ্চিমবঙ্গ সরকার। উত্তম কুমারের জন্ম শতবর্ষে বছরভর একাধিক কর্মসূচি। নিউটাউনে তৈরি হবে উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী ফিল্ম সেন্টার। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে উপলক্ষেই বছরভর একাধিক কর্মসূচির পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতার জীবন, অভিনয় এবং চলচ্চিত্রের অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। আগামী 3রা সেপ্টেম্বর মহানায়কের স্মরণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে। উত্তম কুমারের জীবন এবং চলচ্চিত্রকে কেন্দ্র করে বিশেষ প্রদর্শনী আয়োজন করা হবে।
সেখানে মহানায়কের অভিনয় জীবন, বিভিন্ন ছবির পোস্টার, দুর্লভ আলোকচিত্র এবং তার সঙ্গে সম্পর্কিত নানান স্মারক সামগ্রী তুলে ধরা হবে। কলকাতার নন্দন চত্বরেও তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উত্তম কুমারকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। মহানায়কের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানকে ঘিরে হেরিটেজ ওয়ার্কেরও আয়োজন করা হবে। ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশ করা হবে বিশেষ স্মারক ডাক কভার এবং স্মারক গ্রন্থ। পাশাপাশি নন্দনের নিকটবর্তী প্রেক্ষাগৃহে চলচ্চিত্র বিশেষজ্ঞ, গবেষক, শিল্পী এবং সমালোচকদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। মহানায়কের জন্ম শতবর্ষে অন্যতম বড় ঘোষণা, নিউটাউনে উত্তম কুমার জন্ম শতবার্ষিকী ফিল্ম সেন্টার প্রতিষ্ঠা। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হতে চলা এই কেন্দ্রে চলচ্চিত্র এবং সংস্কৃতির মেলবন্ধনের পাশাপাশি আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। এছাড়াও দক্ষিণ কলকাতায় কলকাতার পৌর নিগম পরিচালিত উত্তম মঞ্চের সৌন্দর্যায়ন এবং আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে। উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকেও যুক্ত করা হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী 32তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এবছর 16ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। জন্মশতবর্ষ উপলক্ষে সেখানেও মহানায়ককে বিশেষভাবে স্মরণ করার সম্ভাবনা রয়েছে। ভগ্নিপতির কাঁধে চেপে গিয়েছিলেন জনতার দরবারে, চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের দিব্যাঙ্গ যুবক। শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছা শক্তির কাছে কোনো বাধা নয়, তা প্রমাণ করেছিলেন পূর্ব মেদিনীপুরের মেচেদার আন্দুলপোতা গ্রামের বাসিন্দা মন্টু দাস। চরম প্রতিকূলতার মধ্যেও তিনি MA এবং BEd পাশ করেন, কিন্তু উচ্চশিক্ষিত হয়েও দীর্ঘদিন ধরে কাজের জন্য হন্যে হয়ে ঘুরছেন। আপার প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তার ভাগ্যে চাকরি জোটেনি। অবশেষে রাজ্যে পরিবর্তনের সরকার আসার পর পূর্ব মেদিনীপুরের সভাধিপতি বামদেব গুছাইতের জনতার দরবার তার জীবনে নতুন আশার আলো দেখালো। সেখানে নিজের ভগ্নিপতির কাঁধে চেপে হাজির হয়ে মন্টু দাস তার শিক্ষাগত যোগ্যতা এবং কর্মহীনতার অসহায় পরিস্থিতির কথা তুলে ধরেন। তার শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক অবস্থা দেখে জেলা পরিষদের সভাধিপতি তৎক্ষণাৎ সংবেদনশীল পদক্ষেপ নেন। বুধবার মন্টু দাসের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। মেচেদার শান্তিপুরের একটি PHE দপ্তরে পাম্পের অপারেটর হিসেবে তার চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে জেলা পরিষদের পক্ষ থেকে মন্টুর হাতে একটি ব্যাটারি চালিত ট্রাইসাইকেলও তুলে দেওয়া হয়েছে। চাকরি এবং ট্রাইসাইকেল পেয়ে স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েন মন্টু এবং তার পরিবার। প্রশাসনের এই মানবিক পদক্ষেপে খুশি এলাকার বাসিন্দারাও। দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে উৎসব, চুটিয়ে আনন্দ করছেন কাকলি শতাব্দী রচনা। বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবন জুড়ে ছিল উৎসবের আমেজ। রকমারি ফুলের সাজ, এলাহি খাবারের আয়োজন এবং নাচে গানের মধ্যে দিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো ঐতিহ্যবাহী তিজ উৎসব। আর এই উদযাপনে আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন বাংলা রাজনীতির পরিচিত তিন মুখ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সমীকরণের জটিলতা দূরে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাতে মেহেন্দি পড়তে এবং হাসি মুখে সেলফি তুলতে দেখা গেল এই তিন সাংসদকে। তাদের উপস্থিতি রাজনৈতিক অলিন্দে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে বিক্ষুব্ধ হিসেবে পরিচিত এই তিন সাংসদ NDA কে সমর্থন জানিয়েছেন এবং নতুন দল NCPI-তে যোগ দিয়েছেন। তবে লোকসভার স্পিকারের পক্ষ থেকে তা এখনো চূড়ান্ত মান্যতা পায়নি। তাদের নামের পাশে লোকসভা টিভির সম্প্রচারে এখনো তৃণমূল কংগ্রেস লেখা দেখা যায়। তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক বৈঠক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতেও দেখা গিয়েছে তাদের। সেই প্রেক্ষাপটেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির উৎসবে তাদের হাসি খুশি অংশগ্রহণ রাজনৈতিক ইঙ্গিতকেই আরো স্পষ্ট করছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। এই আয়োজনে রচনা, শতাব্দী এবং কাকলি ছাড়াও যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে আনন্দমুখর পরিবেশের বেশ কয়েকটি ছবি কঙ্গনা নিজে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। কিন্তু কি এই তিজ উৎসব? উত্তর ও পশ্চিম ভারতের সংস্কৃতিতে তিজ অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষ একটি সামাজিক ধর্মীয় অনুষ্ঠান। মূলত বর্ষাকালে প্রকৃতির নতুন রূপ এবং পারিবারিক বন্ধনকে উদযাপন করতে এই উৎসব পালিত হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী দীর্ঘ 100 বছরেরও বেশি সময় ধরে কঠোর তপস্যার পর এই দিনটিতে এই দেবী পার্বতীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন ভগবান শিব। তার মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের স্মারক হিসেবে এই দিনটি উদযাপিত হয়। বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য ও সংসারের মঙ্গল কামনায় তিজের ব্রত রাখেন। অনেক ক্ষেত্রে অবিবাহিত মেয়েরাও ভালো জীবনসঙ্গী পাওয়ার আশায় এই পুজো করেন।
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বাড়ছে বৃষ্টি। কতদিন থাকবে দুর্যোগের পরিস্থিতি? বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নতুন নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হয়েছে ঘন কালো মেঘের স্তর। বুধবারের সন্ধ্যার পর থেকে কলকাতা সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাত দেখা দিয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার পুরুলিয়ায় কমলা সতর্কতা রয়েছে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি থাকবে। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং সহ কমবেশি সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।